স্বামী সভাপতি, স্ত্রী সাধারণ সম্পাদক, ভাড়া নেয়া বাসার একটি কক্ষই দলের কেন্দ্রীয় কার্যালয়। দলের নামও বিচিত্র, নাকফুল পার্টি বা বাংলাদেশ সাধারণ পার্টি। কোনোটির কার্যালয় খুঁজতে গিয়ে পাওয়া গেল মুদি দোকান, কোনোটির সভাপতি জানালেন ঝড়ে তার দলের সাইনবোর্ড উড়ে গেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য আবেদন করা প্রায় 1.5 শতাধিক নতুন রাজনৈতিক দলের অনেকগুলোর অবস্থায় এরকম পরাবাস্তব। রাজনীতির মতো একটি গুরুগম্ভীর বিষয়কে কেন্দ্র করে এই পরিস্থিতি এখন দেশের রাজনৈতিক অঙ্গনে উদ্বেগ ও কৌতুকের জন্ম দিয়েছে। সালাম, নমস্কার, আদাব। আপনারা দেখছেন ডিবিসি নিউজের সাপ্তাহিক বিশেষ আয়োজন নেটিজেন ভার্সেস সিটিজেন। সঙ্গে আছি আব্দুল্লাহ হীরা। অনুষ্ঠানটি নিবেদন করছে রেডি ডিটারজেন্ট পাউডার। চলতি বছরের মার্চে নির্বাচন কমিশন নতুন দলের নিবন্ধনের জন্য গণবিজ্ঞপ্তি জারি করার পর থেকেই এই অদ্ভুত সব দলের আবির্ভাব ঘটতে শুরু করে। 22 জুন আবেদনের সময়সীমার শেষে দেখা যায় 147টি দল নিবন্ধনের জন্য আবেদন করেছে। এদের একটি বড় অংশই কেবল নাম সর্বস্ব নয়, বরং তাদের গঠনতন্ত্র, নেতৃত্ব এবং কার্যালয়ের চিত্র রীতিমতো হাস্যকর। গণমাধ্যমে উঠে আসা তথ্য অনুযায়ী এমনই একটি দলের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন স্বামী স্ত্রী। তাদের ভাড়া বাসার একটি কক্ষকেই কেন্দ্রীয় কার্যালয় হিসেবে দেখানো হয়েছে। বাংলাদেশ জেনারেল পার্টি বিজেপি নামে আরেকটি দলের কেন্দ্রীয় কার্যালয়ের ঠিকানায় গিয়ে দেখা যায় সেটি একটি আবাসিক ভবনের 5ম তলার ফ্ল্যাট, যেখানে রাজনৈতিক কার্যক্রমের কোনো চিহ্নই নেই। দলের সভাপতির শয়নকক্ষটি যেন পার্টির প্রাণকেন্দ্র। এই চিত্রই শেষ নয়, দলের নামকরণেও দেখা গেছে সৃজনশীলতার নামে বিচিত্রতা। নাকফুল পার্টির মতো অদ্ভুত নামের দল যেমন নিবন্ধনের আবেদন করেছে, তেমনই আছে শ্রমিক কৃষক পার্টি থেকে শুরু করে মুক্তি ঐক্য দল পর্যন্ত বিভিন্ন নাম, যাদের অনেকেরই বাস্তবে কোনো সাংগঠনিক ভিত্তি খুঁজে পাওয়া যায়নি। এই ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা দলগুলোর আসল উদ্দেশ্য এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় এদের সম্ভাব্য প্রভাব নিয়ে রাজনৈতিক বিশ্লেষক ও সচেতন মহলে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। চলতি বছরের মার্চে নির্বাচন কমিশন নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য গণবিজ্ঞপ্তি জারি করে। এরপর থেকেই নিবন্ধনের জন্য আবেদন জমতে শুরু করে। 22 জুন আবেদনের সময়সীমা শেষ হওয়ার পর দেখা যায় আবেদনকারী দলের সংখ্যা 147-এ দাঁড়িয়েছে। উদ্বেগজনক বিষয় হলো এদের বেশিরভাগই গত কয়েক মাসে গঠিত হয়েছে এবং তাদের সাংগঠনিক কাঠামো অত্যন্ত দুর্বল। বছরের পর বছর ধরে তৃণমূল পর্যায়ে সংগঠন তৈরি করে মানুষের কাছে যায় এবং একটি নির্দিষ্ট আদর্শকে ধারণ করে। কিন্তু নির্বাচনের আগে রাতারাতি গজিয়ে ওঠা কয়েকটি কঞ্চি বা নাম সর্বস্ব দল যখন কোনো বড় জোটে যোগ দেয়, তখন সংখ্যার জোরে তারা গণমাধ্যমে এবং রাজনৈতিক আলোচনায় অসামঞ্জস্যপূর্ণ গুরুত্ব লাভ করে। 147টি দলের নিবন্ধনের জন্য আবেদন, এই সংখ্যাটি মূল আলোচনার বিষয় হয়ে দাঁড়ায়। দলগুলোর গুণগত মান বা ভিত্তি নয়, বিশ্লেষকরা বলছেন এসব নাম সর্বস্ব দলের নিবন্ধনের হিড়িকের পেছনে জনসেবা বা রাজনৈতিক আদর্শের চেয়ে ভিন্ন উদ্দেশ্যই বেশি ক্রিয়াশীল। প্রধান কয়েকটি সম্ভাব্য উদ্দেশ্য হলো নির্বাচনের আগে বড় রাজনৈতিক দলগুলো তাদের জোটকে শক্তিশালী ও জনবহুল দেখাতে এসব ছোট দলকে কাছে টানে। নিবন্ধিত একটি দল হিসেবে স্বীকৃতি পেলে বড় জোটের সঙ্গে দর কষাকষির সুযোগ তৈরি হয়। এর বিনিময়ে দলের নেতারা আর্থিক সুবিধা, নির্বাচনে মনোনয়ন অথবা কোনো লাভজনক পদের প্রত্যাশা করেন। বাংলাদেশের রাজনীতিতে কিংস পার্টির ধারণাটি নতুন নয়। প্রভাবশালী কোনো মহল নিজেদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য বা বিরোধী শিবিরকে দুর্বল করার লক্ষ্যে এ ধরনের দল গঠন ও পৃষ্ঠপোষকতা করে থাকে বলে অভিযোগ রয়েছে। এসব দল নির্বাচনের মাঠে নিয়ন্ত্রিত বিরোধী দলের ভূমিকা পালন করে এবং মূল বিরোধী শক্তির ভোট বিভক্ত করতে সাহায্য করে। আবার বড় দল নির্বাচন বর্জন করলে এই নাম সর্বস্ব দলগুলোকে নিয়ে একটি অংশগ্রহণমূলক নির্বাচনের আবহ তৈরি করার চেষ্টা করা হয়, যা ইতিপূর্বে এর মাধ্যমে নির্বাচনকে দেশে ও বিদেশে বৈধতা দেওয়ার একটি কৌশল অবলম্বন করা হয়। অনেকের জন্য একটি রাজনৈতিক দলের শীর্ষ পদ অলংকার স্বরূপ। চেয়ারম্যান বা সভাপতি হিসেবে আত্মপ্রকাশ করে তারা ব্যক্তিগত পরিচিতি ও সামাজিক মর্যাদা লাভের চেষ্টা করে। এছাড়া নির্বাচনকে কেন্দ্র করে মনোনয়ন বাণিজ্যের সুযোগ তো রয়েছে। এই দলগুলোর উত্থান দেশের বিদ্যমান রাজনীতি ও
ও আসন্ন নির্বাচনের উপর একাধিক নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রথমত, এটি রাজনৈতিক আদর্শের অবক্ষয় ঘটায়। রাজনীতি যখন জনসেবার বদলে নিছকই সুযোগ সন্ধানী কর্মকাণ্ডে পরিণত হয়, তখন গণতন্ত্রের মূল ভিত্তি দুর্বল হয়ে পড়ে। দ্বিতীয়ত, ব্যালট পেপারে অসংখ্য অপরিচিত দলের প্রতীক ভোটারদের বিভ্রান্ত করতে পারে এবং ভোটের মাঠে এক ধরনের বিশৃঙ্খলা তৈরি করতে পারে। তৃতীয়ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই দলগুলো প্রতিপক্ষের ভোট বিভাজনের মাধ্যমে নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করার ক্ষমতা রাখে। এতে অনেক আসনে মূল প্রতিদ্বন্দ্বিতা থেকে জনমতের প্রকৃত প্রতিফলন ঘটে না। নির্বাচন কমিশন বারবার এই প্রশ্নে দাবি করে প্রতিটি আবেদন পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই বাছাই করা হবে। আইনের শর্ত পূরণ না হলে কোনো দলকে নিবন্ধন দেয়া হবে না। মাঠ পর্যায়ে কার্যালয় ও কমিটির অস্তিত্ব যাচাই করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এত বিপুল সংখ্যক আবেদনের যাচাই বাছাই প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে দীর্ঘ সময়ের প্রয়োজন হতে পারে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, কেবল নিবন্ধনের সময় কঠোর হওয়া নয়, নিবন্ধনের পরেও দলগুলোর কার্যক্রম সক্রিয়ভাবে তদারকি করা প্রয়োজন। অন্যথায় প্রতি নির্বাচনের আগে এমন নাম সর্বস্ব দলের আবির্ভাব ঘটতেই থাকবে, যা শেষ পর্যন্ত দেশের গণতান্ত্রিক সংস্কৃতিকে আরো দুর্বল করে তুলবে। 2008 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে এটিএম শামসুল হুদার নির্বাচন কমিশন ভোটে অংশ নিতে রাজনৈতিক দল নিবন্ধনের বিধান চালু করে। ওই বছরই প্রথম দফায় বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামায়াতে ইসলামী সহ 39টি রাজনৈতিক দলকে নিবন্ধন দিয়েছিল নির্বাচন কমিশন। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী কোনো রাজনৈতিক দল নিবন্ধন পেতে চাইলে 3টি শর্তের যে কোনো একটি পূরণ করতে হবে। প্রথমত, স্বাধীনতার পর অনুষ্ঠিত কোনো সংসদ নির্বাচনে দলীয় প্রতীকে কমপক্ষে একটি আসনে বিজয়। দ্বিতীয়ত, ওইসব নির্বাচনে দলটির প্রার্থিতা বা প্রার্থীরা যেসব আসনে অংশ নিয়েছেন সেসব আসনে মোট ভোটের 5% ভোট প্রাপ্তি। দ্বিতীয়ত, ওইসব নির্বাচনে দলটির প্রার্থীরা যেসব আসনে অংশ নিয়েছেন সেসব আসনে মোট ভোটের 5% ভোট প্রাপ্তি। তৃতীয়ত, কেন্দ্রীয় কমিটি সহ একটি সক্রিয় কেন্দ্রীয় অফিস থাকতে হবে। দেশের অন্তত 1/3 জেলায় জেলা অফিস থাকতে হবে, আর অন্তত 100টি উপজেলা বা মেট্রোপলিটন এলাকার থানায় অফিস থাকতে হবে, যার প্রতিটিতে সদস্য হিসেবে কমপক্ষে 200 জন ভোটার থাকবে। নির্বাচন বিশ্লেষকরা জানান, রাজনৈতিক দলগুলো যখন নিবন্ধনের শর্তগুলো পূরণ করে তখন বেশ কয়েকটি ধাপ অনুসরণ করে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করে নির্বাচন কমিশন। পরে যেসব দল সব শর্ত পূরণ করে শুধু তাদেরকেই নিবন্ধন দেয়া হয়। কিন্তু বাস্তবে দেখা যায় এর কোনো কিছুই নেই, কিন্তু এরপরও তারা রাজনৈতিক দল। এই সমস্যার জন্য কেবল নির্বাচন কমিশনকে দোষারোপ করলে চলবে না, বড় রাজনৈতিক দলগুলোই এসব দোকান সর্বস্ব দলকে আশ্রয় প্রশ্রয় দিয়ে থাকে। জোটের আকার বড় দেখাতে এবং প্রতিপক্ষের ভোট ভাঙতে এসব দলকে ব্যবহার করার যে রাজনৈতিক সংস্কৃতি গড়ে উঠেছে তা থেকে বেরিয়ে আসতে হবে। মূলধারার দলগুলোকে এই সুবিধাবাদী রাজনীতিকে সম্মিলিতভাবে প্রত্যাখ্যান করতে হবে। আদর্শিক ভিত্তি এবং জনসম্পৃক্ততা ছাড়া কোনো দলকে জোটে অন্তর্ভুক্ত না করার রাজনৈতিক অঙ্গীকার এই সমস্যার সমাধানে বড় ভূমিকা রাখতে পারে। দিন শেষে নাম সর্বস্ব দলগুলোর দৌরাত্ম্য দেশের গণতান্ত্রিক কাঠামোর মূলে আঘাত করছে। এর সমাধান কোনো একক প্রতিষ্ঠান বা গোষ্ঠীর পক্ষে সম্ভব নয়। নির্বাচন কমিশনের আইনি সংস্কার, রাজনৈতিক দলগুলোর নৈতিক দায়িত্ববোধ, গণমাধ্যমের অনুসন্ধানী দৃষ্টি এবং জনগণের সচেতন প্রতিরোধ, এই 4 স্তম্ভের সম্মিলিত প্রয়াসই পারে বাংলাদেশের রাজনীতিকে এই অবক্ষয়ের হাত থেকে রক্ষা করতে। অগাছা বা আগাছা পরিষ্কার করে উর্বর রাজনৈতিক ক্ষেত্র তৈরি করার কাজটি এখনই শুরু করা প্রয়োজন। দর্শক, আজকের আলোচনার বিষয় নিবন্ধন পেতে 147 দলের আবেদন, কোনোটি ভাতের হোটেল, কোনোটি ট্রাভেল এজেন্সি। আজকের আলোচনায় আমাদের সঙ্গে নেটিজেন হিসেবে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান এবং সিটিজেন হিসেবে আছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য রাজেকুজ্জামান রতন। দুজনকেই স্বাগত জানাচ্ছি। রাজেকুজ্জামান রতন, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আজকে যে বিষয়, যে নির্বাচন কমিশনে 147 দলের যে নিবন্ধনের জন্য আবেদন, সেখানে বিভিন্ন রকম তথ্য এসছে। আপনার নিশ্চয়ই এসব তথ্য সামনে এসছে, গণমাধ্যম বা দেশের জাতীয় গণমাধ্যম বা
বিদেশি গণমাধ্যমে এগুলো মানে কৌতুকের ছলে বা অন্যভাবে রিপোর্টটি সামনে এনেছে। একটি দল যেখানে স্বামী স্ত্রী দুজন সভাপতি এবং সাধারণ সম্পাদক হিসেবে বা মহাসচিব হিসেবে করা হয়েছে। এইসব বিষয় যদি হয়ে থাকে তাহলে রাজনৈতিক দলের নিবন্ধনের যে নীতিমালা, সেই জায়গায় আপনি মানে এরকম আবেদন বা নিবন্ধনের আবেদন পরে কিভাবে? ধন্যবাদ। নীতিমালাটা প্রশ্নবিদ্ধ করা ঠিক নয়, প্রশ্নবিদ্ধ করতে হবে মানসিকতাটাকে। যে একটা রাজনৈতিক দল মানে হচ্ছে জনগণের পক্ষে সংগ্রাম করবে, তার স্বপ্নটাকে তুলে ধরবে, তার সংগ্রামে সহযোগিতা করবে, একটা যুক্তির সন্নিবেশ ঘটাবে এবং মানুষের মধ্যে ভবিষ্যৎটা কেমন হবে সে ব্যাপারে একটা স্বপ্ন দেখাবে। একটা রাজনৈতিক দল এই জন্য স্বপ্ন দেখায়, স্বপ্ন দেখে, স্বপ্নের পথে মানুষকে হাঁটতে চেষ্টা করায় এবং সে কারণে তাদেরকে অনেক নিপীড়নের মুখে পড়তে হয়। যখন তারা বিরোধী দলে থাকে তখন নিপীড়িত হয়, যখন ক্ষমতায় থাকে তখন তারা প্রতিশ্রুতি বাস্তবায়নের চেষ্টা করে এবং যদি প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে না পারে তখন আবার সমালোচনার মুখে পড়ে। এটাকে আমরা বলি রাজনৈতিক দলের একটা রাজনৈতিক প্রক্রিয়া। কিন্তু এখন যে বিষয়টা আমরা দেখছি এবং এর আগেও আমরা মাঝে মাঝে এরকম দেখেছিলাম যে অকস্মাৎ নতুন নতুন দল গড়ে ওঠা, নতুন নতুন দলের নিবন্ধন পাওয়ার চেষ্টা করা, এর পেছনে খুব সূক্ষ্মভাবে একটা জিনিস মানে জড়িয়ে আছে, সেটা হলো ক্ষমতা, দুর্নীতি। এবং এই ক্ষমতায় থাকলে দুর্নীতি করা যায়, ক্ষমতাসীনদের পাশে থাকলে সুযোগ পাওয়া যায়। ফলে রাজনীতি করে যদি কোনোভাবে কারো পাশে থাকা যায় এবং পাশে থেকে যদি ক্ষমতার স্বাদ পাওয়া যায় তাহলে দুর্নীতি করা যাবে। এই ধরনের একটা মানসিকতা থেকে অনেককে যেমন এখানে আগ্রহী করে তোলে, আবার পাশাপাশি কিন্তু সব এটাই সব নয়। একদল মানুষ তো এই দেশে আছে যারা হয়তো জনগণের ভোট পাবেন না জেনেও জনগণের জন্য লড়াই করেন, রাস্তায় একটা মানববন্ধন করে দাঁড়ান, কখনো কখনো একটা অত্যাচারের বিরুদ্ধে একা হলেও প্রতিবাদ করেন। এরকম মানুষও তো আছে। ফলে আমাদের দেখতে হবে নির্বাচন কমিশন কি করে, নির্বাচন কমিশন কাদেরকে রেজিস্ট্রেশনটা দেয়, যে ক্রাইটেরিয়া নির্ধারণ করা হয়েছে কি কি শর্ত পূরণ করলে একটা রাজনৈতিক দল নির্বাচন কমিশনের কাছে রেজিস্ট্রেশন পাবে। সেই শর্ত পূরণ করা ছাড়া শুধুমাত্র সরকারের স্নেহ পেলেই নিবন্ধন পেয়ে যায়, এইরকম ঘটনা অতীতে যেমন আমরা অনেক দেখেছি। সেখান থেকে তো অনেকে উৎসাহিত হয়ে ওঠে। সেই প্রক্রিয়াটা আসলে বন্ধ হওয়া দরকার। আর সবচেয়ে বড় কথা, রাজনৈতিক দলের প্রধান জায়গা হচ্ছে জনগণের সঙ্গে সম্পর্ক রাখা, নিবন্ধিত হোক বা না হোক। সেটা রাজনৈতিক তো দল তো রাজনৈতিক জনগণের দলের জন্যই একটা কাজ জায়গা, করবে। নিবন্ধিত, ইউ আর রাইট, যে নিবন্ধিত হলেই কি বা না হলেই কি, রাজনৈতিক দলের টার্গেটই জনগণের সেবা বা জনগণের অধিকার নিশ্চিত করার ব্যাপারে সবসময় সচেতন থাকে। কিন্তু এই যে আবেদন, এই আবেদনের চিত্র দেখে আসলে কি মনে হচ্ছে সেটাই তো একটা ব্যাপার, যে যেসব নাম সর্বোচ্চ রাজনৈতিক দল বা তাদের অফিস নেই, তাদের কোনো কার্যক্রম নেই, গঠনতন্ত্র নেই, এই এই আবেদনের মানে এই যে প্রসেস বা এই যে এইরকম একটা যাত্রা দেখে কি মনে হচ্ছে? এটা মনে হচ্ছে না যে এক ধরনের অন্য কোনো মিনিং করছে, যে যে রাজনৈতিক দলের আপনি কথা বলছেন, যে রাজনীতির চর্চার কথা বলছেন, তা থেকে অনেক দূরে চলে যাচ্ছে রাজনীতিটা? অনেক দূরে চলে যাচ্ছে, আপনি যে আশঙ্কা করেছেন এটা যেমন ঠিক। সাথে সাথে দেখুন তো, আপনারই তো বলছেন এই সমস্ত দেখলে কি তাদের মানসিক সুস্থতা সম্পর্কে একটা ধারণা হয় না? স্বামী স্ত্রী বসার ঘরে অফিস করে রাজনৈতিক দলের জন্য নিবন্ধন চাওয়া, এরকম যে দুই চারটা পাঁচটা ঘটনা ঘটছে না তা কিন্তু নয়। কিন্তু আমাদের দেখতে হবে যে রাজনীতিকে যদি চর্চার জায়গায় না রাখা যায়, রাজনীতিকে যদি শুধুমাত্র নিবন্ধন, ক্ষমতা দখল অথবা ক্ষমতার স্বাদ পাওয়ার জায়গায় রাখা হয়, তাহলে কিন্তু এই ধরনের মাঝে মাঝে আগাছার জন্ম হতে পারে। কিন্তু যে রাজনৈতিক দল সে পাঁচজন লোক নিয়েও একটা রাজনৈতিক দল গঠন করে, তাকে তো জনগণের মতামতটা নিতে হবে, জনগণের কাছে যেতে হবে, তো জনগণের এক্স্যাক্টলি। দাবি নিয়ে তাকে লড়তে হবে। সেটা না করা পর্যন্ত শুধু একটা দল গঠন করলেই কি কেউ ক্ষমতার কাছে যেতে পারে? কিন্তু অতীতে আমরা দেখেছি যে ক্ষমতায় থেকে দল করা যায়, দল না থাকলেও আহ দল হয়ে যায়, অথবা কোনো দলের লোকজন না থাকলেও বড় নেতা হিসেবে ক্ষমতার নানা ধরনের পদ পাওয়া যায়। এগুলো একটা লোভের সঞ্চার করে। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক যিনি আছেন মাহবুবুর রহমান, আপনার কাছে যেতে চাই। আপনার কাছে জানতে চাই যে এই যে ধরেন এক ধরনের তো ব্যাখ্যা আমরা পেলাম, কিন্তু এর মধ্য দিয়ে কি এরকম ভাবার কোনো মানে ইঙ্গিত বহন করে কিনা বা ভাবা যায় কিনা যে এই প্রক্রিয়া ধরেন 147টি নতুন দলের আবেদন, নিবন্ধনের প্রক্রিয়ায় নিয়ে আলোচনা, সেটা কি জাতীয় নির্বাচনে বাধাগ্রস্ত বা নির্বাচন পিছিয়ে দেওয়ার একটা মানে পরিকল্পনা, ষড়যন্ত্র, এরকম কিছু ইঙ্গিত বহন করে? উম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং রতন ভাই অনেক চমৎকার ভাবে কথাগুলো বলেছেন, উনি সবসময় সুন্দর করে কথা বলেনও। তো যে- যেটা হলো, এটা একটা পয়েন্ট থাকতে পারে খুব
আমার মনে হচ্ছে খুব ফার্স্ট সাইটেড পয়েন্ট, যেটা আমরা মানে অনেক দূর ভেবে যদি বলি, যে আপাতত যেটা আমার কাছে মনে হচ্ছে, যেটা সাধারণত হয় এই ধরনের পলিটিক্যাল পার্টি তৈরি করার পিছনে কারণ, এটা সবসময় প্রধানত হয় যে যারা পলিটিক্যাল পার্টিগুলো তৈরি করে তাদের ব্যক্তিগত গেইনের জন্য। তারা একটা বার্গেনিং, দর কষাকষির মধ্যে আসতে চায়। যে সকল মেজর পলিটিক্যাল পার্টিগুলো থাকে, সেটা মানে ধরেন আপনি ন্যাশনাল লেভেলে কোনো দর কষাকষি থাকবে না, দেখা যাবে ওরা হয়তো কোনো একটা কনস্টিটিউন্সি নিয়ে ওই নির্ধারিত এলাকায় যিনি এমপি ইলেকশন করবেন তার সাথে একটা বার্গেনিং এ যেতে চায়। এবং বার্গেনিং এ যাওয়ার কারণটা কি জানেন? কারণটা হলো একটা বুথের মধ্যে ইলেকশন কেন্দ্রিক যে কম্পিটিশনটা হয়, একটা বুথে কিন্তু একটা পার্টির জন্য নির্ধারিত এজেন্ট আছে, অথবা ওই ক্যাম্পেইন করার জন্য অথবা অন্যান্য সব জায়গায় প্রত্যেকটা ইলেকশন কালীন সময় প্রতিনিধি কিন্তু একজন প্রার্থীর নির্ধারিত। তখন আপনি যদি আরো দুই তিনটা দামি প্রার্থী রাখতে পারেন বিভিন্ন দলের, তাহলে কিন্তু বাকি প্রার্থীগুলো কিন্তু ওই মেজর প্রার্থীর হয়ে কাজ করছে। এই সময় ওই দামি প্রার্থীগুলো যে আপনাকে মানে মূল প্রার্থীকে যে বেনিফিট দিবে, তার জন্য তারা পয়সা নেয়। এই যে পয়সা নেওয়া, সুবিধা নেওয়া, অথবা ইলেক্টেড হলে তার কাছে বলা আমি কিন্তু তার আবার মানে পুরো নির্বাচনে পুরো প্রসেসটাই তো একটা বিতর্কিত জায়গায় নিয়ে যায় না, মানে এই সব কিছু। ম্যানিপুলেটেড, দূষিত, দূষিত প্রসেস, একটা এবং দূষিত এই প্রসেস। পুরো রাজনীতিক এই কর্মকাণ্ড এবং রাজনীতিক যারা দল বা এই সংশ্লিষ্ট যারা, তারা তো যারা একটু কনসার্ন পিপুল, তাদের কাছ থেকে এক ধরনের মনে হয় না একটা ঘৃণার পাত্র হয়ে যায় না? মানে তারা যারা এই দেশকে বা যারা এই সমাজকে এগিয়ে নিবে তারাই নিজেরাই কুলসিত বা দূষিত। না, এরা তো আপনার সমাজকে, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে তৈরি হয়নি। এরা পার্সোনাল কিছু গেইন লাভ করার জন্য, সুতরাং তারা তাদেরকে কারা ঘৃণা করলো এতে তাদের আসে যায় না। বিষয়টা অন্য জায়গায়। আপনার সাথে যদি একটু অন্যভাবে জিনিসটাকে কানেক্টেড করি, সেটা হলো নির্বাচন কমিশনকে খুব দ্রুততার সাথে কিন্তু এগুলো বাছাই করা যাচ্ছে। আপনি যেমন খুঁজে পেয়েছেন হাজব্যান্ড ওয়াইফ মিলে, অথবা ড্রয়িং রুমে অফিস, নির্বাচন কমিশনও কিন্তু খুঁজে পায় এটা। বিষয়টা হলো নির্বাচন কমিশনকে হয়তো 10টা দলের ব্যাপারে মনোযোগী হতে হবে, তাদের রেজিস্ট্রেশন দিবে কি দিবে না। বাকি 90টা দলের ক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশন 24 ঘন্টা সিদ্ধান্ত নিতে পারে এগুলোকে নির্বাচন দেওয়া যায় মানে না। কিন্তু মানে মাহবুবুর এগুলো নিয়ে রহমান, আলোচনা আমার করা আমার যেতে পারে না। কনসার্ন ম্যাটারটা একটু অন্য জায়গায়। আমি বলতে চেয়েছি যে, জানতে চেয়েছি যে এই ধরনের বিষয় হয়তো নির্বাচন কমিশন তার এখতিয়ারের মধ্যে যেসব জায়গায় নিবন্ধনের যোগ্যতা হারাবে সেই সব দলকে দিবে না, কিন্তু যারা এই নিবন্ধনের জন্য অ্যাপ্লিক্যান্ট হলো, যেটি একটু রতন ভাইও বলছিলেন যে এই ধরনের এই সময়ে এদের অনুভূতিতে এরকম মনে হলো কেন? মানে আপনার জায়গা থেকে একজন রাষ্ট্রবিজ্ঞানের টিচার হিসেবে কেন মনে হয় যে এই সময়টাতে তারা কেন বেছে নিল যে নিবন্ধনের জন্য আবেদন করাটা যৌক্তিক? যেমন হাজব্যান্ড ওয়াইফ করেছেন, তেমন ট্রাভেল এজেন্সির মানে ঠিকানায় করেছেন, বা আরো অনেক দুর্বল দুর্বল জায়গা থেকে করতে দেখা গেছে। মানে তারা কেন মনে করলো এই সময়টা বেস্ট টাইম? এই সময়টার জন্য না, এটা নির্বাচনের আগে বিধায় নির্বাচনকালীন ফেসিলিটি দেওয়ার জন্য অনেক গুরুত্বপূর্ণ প্রার্থী দেখা যাবে এইভাবে তাদের নিজস্ব লোকগুলোকে তৈরি করে নিয়ে এসেছে, মানে নিবন্ধন করার জন্য, পাওয়ার জন্য, বা ইলেকশনে প্রার্থী হওয়ার জন্য। এগুলো আমাদের মতো নিম্ন সংস্কৃতির মানে রাজনীতি সংস্কৃতি যাদের ডেভেলপ না, আমরা পলিটিক্যাল ডেভেলপমেন্টের কথা বলি, পলিটিক্যাল ডেভেলপমেন্ট কিন্তু জাস্ট রাজনৈতিক উন্নয়ন শব্দটা যেটা বাংলা করা হয় এরকম না। তার কিছু ক্রাইটেরিয়া আছে, কি কি করলে পলিটিক্যাল ডেভেলপমেন্ট হয়। ধরেন মাস মোবিলাইজেশন থাকতে হবে, পিপলস পার্টিসিপেশন থাকতে হবে, এগুলো, এবং ডেভেলপমেন্টের সাথে সাথে পাশাপাশি এগুলো বৃদ্ধি পেতে থাকে। তো এখানে ব্যাপারটা হলো কি, আমাদের এখানে রিয়েল পার্টিসিপেশনটা নাই। ম্যাক্সিমাম সময়ে পার্টিসিপেশনটা অনেক সময় আর্টিফিশিয়ালি হয়ে আসছে, আগেও হয়ে আসছে। যেহেতু আমাদের কালচারের মধ্যে এটা অনেক সময় হয়েছে, আমরা দেখে আসছি, সে কারণে এখনো মানুষ বিশ্বাস করতে পারে না যে সবকিছু ঠিক মতো চলবে, সে যে বেনিফিট পাবে না এই রাজনৈতিক অবস্থা থেকে, সেটা সে বিশ্বাস করে না। যে কারণে সে একটা একটা অপরচুনিটির লাইন রাখতে চায়, যে যদি কোনোভাবে কোনো কিছু এলোমেলো হয় তাহলে আমি যেন বাদ না পড়ি অপরচুনিস্ট হিসাবে। সেই জায়গাটা থেকে তার একটা সুযোগ রাখার মানে উম, একটা স্পেস আর কি। আমি একটা গল্প বলতে চাই মাহবুব ভাই আপনাকে, এবং রতন ভাই হয়তো এরপরে উত্তর দিবেন। সেটি হলো, আমার গণমাধ্যম কর্মী হিসেবে আমি একটা অভিজ্ঞতা, মানে লাস্ট টাইমে যখন জেল থেকে অনেকে ছাড়া পাচ্ছিলেন, তখন সেই জেল থেকে ছাড়া পাওয়ার পর একজন রাজনীতি মানে অর্থাৎ রাজনৈতিক দল গঠন করার পর তার এই অভিজ্ঞতার কথা বলেছে যে জেলে থাকা অবস্থায় দেখছিলেন যে অনেক কয়েদি বা যারা রাজনীতির সাথে জড়িত ছিলেন তারা একে একে করে হুড়ুর করে তাদেরকে বের করে দেওয়া হচ্ছে। তিনি জানতে চেয়েছিলেন তাদেরকে বের করা হচ্ছে কেন, বা তাদেরকে বলা হচ্ছে, মানে তাকে বলা হচ্ছিল যে তারা রাজনীতি করতেন, রাজনীতি মামলায় আটকিয়ে রাখা হয়েছিল জোর করে, যে কারণে বেকসুর তারা বের হচ্ছেন, এই মামলা পরে তারা বেরিয়ে চালাবেন। কিন্তু তিনি যেহেতু রাজনীতি করতেন না, তিনি বিজনেসম্যান ছিলেন, তাই তিনি বেরোতে পারছিলেন না ওইভাবে, যে কারণে তিনি এই রাজনৈতিক দল গড়ে তোলার পেছনে
সেটাকেও কারণ হিসেবে উল্লেখ করেছেন। মাহবুব রহমান, আপনি গল্পটা বুঝতে পেরেছেন কিনা? মানে এরকমও দল গড়া হচ্ছে বা নিবন্ধন চাওয়া হচ্ছে যারা এই ধরনের রাজনৈতিক দল, যারা রাজনীতির মধ্যে একটা বড় ধরনের ফায়দা, সে রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে সে বিজনেসের প্ল্যাটফর্মে একটা ফায়দা নেওয়ার চেষ্টা করবেন বা করছেন, সেটাও তো একটা কারণ। এটা তো আমাদের আমাদের মধ্যে আছে সংস্কৃতি। আপনার রাজনৈতিক দলের যে চেইন থাকে, একটা কমান্ড থাকে, একটা নেটওয়ার্ক থাকে। যখন আপনি কোনো মানে রাজনৈতিক দলের টিমের মধ্যে বা রাজনৈতিক দলের গ্রুপের মধ্যে, একটা সিঙ্গেল রাজনৈতিক দল হতে পারে, অনেকগুলো রাজনৈতিক দলের যে অ্যালায়েন্স হয়, আপনি যদি কোনোভাবে অ্যালায়েন্সে ঢুকতেও পারেন, যদি তাতেও কিন্তু ওই অ্যালায়েন্সটা একটা সাপোর্ট আপনি পাবেন, পেয়ে যান। তো এখানে আপনার নেটওয়ার্কটা ইম্পর্টেন্ট হয়ে গেছে। আমরা এটাকে তো বলি মানে প্যাট্রন ক্লায়েন্ট রিলেশনশিপের যে ইমপ্রুভড ভার্সন, মানে আপডেট ভার্সন হলো এটা। যে এখন আমি আমি রাজনৈতিক দলে বেনিফিট দিয়ে, ফ্যাসিলিটি দিয়ে আমি কিন্তু আমার সুবিধাটা পাবো। এটা হলো কি, আমাদের পার্টিসিপেশনটা, আমাদের ইলেকশন কমিশনটা যদি, আমাদের নির্বাচনগুলো যদি সঠিকভাবে হতো, নির্বাচনগুলো যদি ম্যানিপুলেট হওয়ার ধারণা মানুষের মধ্যে তৈরি না হতো, নির্বাচন কমিশনের প্রতি যদি আস্থা থাকতো এবং আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি যদি আস্থা থাকতো, এভাবে এজেন্সি করে যে নির্বাচনকে ম্যানিপুলেট করা যাবে না এরকম আস্থা, সুষ্ঠু নির্বাচন হওয়ার সম্ভাবনা থাকলেই এই ডামি প্রার্থীর সংখ্যা বেড়ে যায়। আমার কাছে যেটা মনে হচ্ছে, এটা হলো ডামি প্রার্থীর সংখ্যা বৃদ্ধি করার জন্য এই অবস্থা। কারণ হলো ডামি প্রার্থী, একটা প্রার্থী সাথে যদি 10টা প্রার্থী থাকে, তাহলে কিন্তু দারুণ করে ওই একটা প্রার্থীর আসলে একজন এজেন্টের জায়গায় 11 জন এজেন্ট হয়ে যায়। তখন পুরো বুথটাই মনে হয় তার। আপনি বিষয়টা খেয়াল করছেন কি জানি না। মানে আমার বুথের মধ্যে আমার একটা প্রার্থী আছে, আমি ধানের শীষে আছি নাকি ধরেন নৌকায় আছি নাকি এই যে নতুন যে পার্টিটা, তার মানে যারা যায় প্রতীক পাক কাস্তে আছে কিনা, কিন্তু আমার সাথে যদি আরো 10টা প্রার্থী থাকে দামি হিসাবে, তাহলে ওই বুথের মধ্যে আমার এজেন্ট এক, আর ওই 10টা এজেন্ট আমার, আমি জানি, কারণ ওরা আমার সাথে পাশা খেয়েছে। তাহলে আমার এজেন্ট কত না, 11 জন। তো বুথে যখন কেউ ঢুকে, নানান ধরনের মানুষ আছে, আনকনসিয়াস লোক আছে, কিছুটা বয়স্ক মানুষ আছে, মহিলারা আছে, তারা এত বুঝে না। ওই 11 জন এমন ভাবে কথা বলতে থাকে, এমন ভাবে কাজ করতে থাকে, ওই মহিলাটা বা ওই মানে লোকটা মানে প্রভাবিত হয় ভোট দেওয়ার ক্ষেত্রে এই প্রতীকে বা এই রাইট, প্রার্থীকে ভোট একদম দিচ্ছে। তাই। এইটার জন্য সেই কাজটা করে। সুতরাং এটা অবশ্যই তাই, আসলে আমরা আপনারা একদম যেটা চিন্তা করছেন যে নির্বাচনকে পিছিয়ে দেওয়া, এটা হতে পারে কিছুটা 2%, কিন্তু মূল ব্যাপার হলো এই দামি প্রার্থী তৈরি করা। আমরা শেষ করব। রাজিকুজ্জামান রতন ভাই, আপনাকে দিয়ে শেষ করতে চাই। আপনি আপনি তো শুনছিলেন মাহবুব রহমান যেমনটা বলছিলেন, আপনার জায়গা থেকে কি কি বলার আছে? মানে বেশ কিছু প্রশ্ন তো আমি তার কাছ থেকে উত্তর পেয়েছি, মানে আপনি অবশ্যই সেগুলোতে একটু যদি বলেন, আপনার মতামত দেন। অধ্যাপক মাহবুব সাহেব তো তার অভিজ্ঞতা এবং রাষ্ট্রবিজ্ঞানের ধারণা থেকে বলেছেন। আমাদের দেশের অভিজ্ঞতাটা কি? দেখবেন যে ক্ষমতার শেষ বছরে দেশ থেকে টাকা পাচার বাড়ে, নির্বাচনের আগে দল এবং জোট গঠনের প্রবণতা বাড়ে, নির্বাচনের আগে টাকাওয়ালাদের ঘুরোঘুরি বাড়ে, এবং নির্বাচনের পরে কোর্ট অথবা সাফারি অথবা বিজয়ী দলের পোশাক বানানোর একটা হিড়িক পড়ে। এই সমস্ত কিছুর সঙ্গে কিন্তু কোনো নৈতিকতার সম্পর্ক নাই। সবকিছুর সঙ্গে আছে ক্ষমতার সম্পর্ক এবং লুটপাটের সম্পর্ক। ফলে এই যে গণতন্ত্রের চাইতে যে লুটপাটতন্ত্র সামনে চলে এসেছে, সেই লুটপাটের সহযোগী কে হবে? এইটারই একটা প্রবণতা থেকে মাহবুব সাহেব যেটা বলেছেন এটা ঠিক। তার অধ্যাপক হতে 30 বছর সাধনা করতে হয়েছে, কিন্তু 30 বছর না থেকে চেষ্টা করে কেউ যদি ক্ষমতার স্বাদ পেয়ে যায়, তাহলে এই যে অল্প আয়াসে বেশি সুবিধা পাওয়ার যে মানসিকতা তৈরি হয়েছে নির্বাচনের আগে, এগুলো একটু মাথাচাড়া দিয়ে ওঠে। আমাদের এই এটি জন্য একটু দরকার যদি একটা উল্লেখ করে সুস্থ দেই গণতন্ত্র। রতন ভাই, সেটি যে ধরেন যে সাংবিধানিকভাবে আমরা যেগুলোতে একদম স্বাধীন মানে দেখতে চাই, প্রতিষ্ঠান দেখতে চাই, নির্বাচন কমিশন তো সেরকমই একটা প্রতিষ্ঠান হওয়ার কথা। মানে আবার নির্বাচন কমিশন, এই স্বাধীন নির্বাচন কমিশন কি স্বাধীনের মতো কাজ করতে পারবে কোনো পলিটিক্যাল দলের অধীনে নির্বাচন হলে? আবার ধরেন যে দলই ধরেন ইন্টারিম গভর্নমেন্ট আসলো, বা ধরেন আর্মির অধীনেই দিলেন, তিনি যদি ফেয়ার ইলেকশন না চান, মানে যাকে আপনি দিলেন, জনগণ দিল, যে তাদেরকে ফেয়ার ইলেকশন করার কথা বললো, তিনি যদি না চান, তাহলেও তো নির্বাচন কমিশন ফেয়ার ইলেকশন দিতে পারবে না। এটাই তো আমার নাগরিক হিসেবে অভিজ্ঞতা। আপনি কি একমত? স্বাধীনতার সঙ্গে কিন্তু একটা মর্যাদাবোধের প্রশ্ন যুক্ত আছে। কেউ স্বাধীন থাকতে না চাইলে তাকে কেউ স্বাধীন করতে পারবে না, এটা একটা দিক। নির্বাচন কমিশন একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, তিনি যদি স্বাধীনভাবে কাজ করেন, আর যেটা মাহবুব সাহেব বললেন যে নির্বাচনের প্রক্রিয়াটা যদি সুষ্ঠু এবং অবাধ হয়, এই সমস্ত দল কিন্তু টিকবে না, এগুলো সব হাওয়ায় ভেসে যাবে। কিন্তু যদি নির্বাচনটা সুষ্ঠু না হয়, তাহলে এই মানে অসুস্থ রাজনৈতিক পরিস্থিতিতেই এই ধরনের রাজনৈতিক অসুস্থ চর্চাটা বাড়তে থাকে। ফলে এর একমাত্র রেমেডি হচ্ছে সুস্থ নির্বাচনের জন্য একটা অবাধ গণতান্ত্রিক পরিবেশ তৈরি করা, যাতে মানুষ যাচাই করতে পারে, বাছাই করতে পারে, জনগণের এবং যা অংশগ্রহণ। কৌতুককর, হ্যাঁ,
যাকে আপনি কৌতুক বলে বলছেন, এই বেদনাময় কৌতুকের মুখোমুখি যেন আমাদের সামনে না হতে হয়। আপনি তো এডিট হয়তো করবেন, আমি জাস্ট একটা মিনিটে কথাটা বলি রতন ভাইয়ের সাথে অবশ্যই। অ্যাড করে। এটা এইরকমটা অবশ্যই যে মানে পরিবেশের ব্যাপারটা আছে, কিন্তু নির্বাচন কমিশন যখন বলে সুষ্ঠু নির্বাচন করবে, তখনই আরো বেশি করে দামি প্রার্থীর সংখ্যা বাড়ে। কারণ সুষ্ঠু আচ্ছা আচ্ছা। নির্বাচনের তো নির্বাচন সুষ্ঠু হবে, তখন সে তো একা হয়ে যাচ্ছে। সে ভোটটা চুরি করতে পারতে গেলে তার লোক লাগবে। সেই কারণে সে বুথের মধ্যে যেন একটা অন্যরকম পরিবেশ তৈরি করে রাখতে পারে, যে পরিবেশটা আপনি বাইরেতে দেখলে মনে করবেন পরিবেশটা সুষ্ঠু, কিন্তু সে তো ওকে। 10টা পার্ট মানে তার নিজের। এটা সুষ্ঠু নির্বাচনের সময় বেশি হয়, কিন্তু এটা চেক দিতে পারে নির্বাচন কমিশন। এই কথাটা বলতে হবে, নির্বাচন কমিশন চেক দিতে পারে কিভাবে? নির্বাচন কমিশন যদি এখন তাদেরকে এই সকল প্রার্থীগুলোকে মানে সব মিলিয়ে যেটা পলিটিক্যাল, মনে হচ্ছে আমরা শেষ করতে চাই, মানে জনগণকে না ঠকানোর একটা চেষ্টা থাকলেই তো সব ঠিক হয়ে যেতে পারে। সেটা কিভাবে না এটা সম্ভব কেউ সেটা। করবে না। এটা কেউ করবে না। এটা একটা আদর্শিক চিন্তাতে হবে না। আপনাকে বাস্তবতা যেতে হবে। এমপিরিক্যালি কি, নির্বাচন কমিশনকে করতে হবে যে আমরা এই ধরনের কোন দলকে মনোনয়ন দিব না, রেজিস্ট্রেশন দিব না, মনোনয়ন মানে নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ দিব না। এই কাজটা যদি অবশ্যই তাই। নির্বাচন কমিশন সমন্বিত না করে, তাহলে পুরোটা ওই আগের মতোই এক ধরনের এলোমেলো অবস্থা থাকবে, যেটা আমরা অনেক আমাদের সময় ধরতেও থামতে পারবো না। হচ্ছে। অনেক ধরলেও কোনো ধন্যবাদ। আমাদের ডিজেন হিসেবে যুক্ত ছিলেন মাহবুবুর রহমান এবং সিরিজেন হিসেবে ছিলেন রাজিকুজ্জামান রতন ভাই, দুজনকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।